Assalamu alaikum, dear viewers. Welcome to my channel Easy English with Sabar. আজ তোমাদের সামনে হাজির হয়েছি সপ্তম শ্রেণীর ইংরেজি বিষয়ের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের নির্দেশিকা এবং তোমাদের সামষ্টিক মূল্যায়নের প্রস্তুতি হিসেবে বিভিন্ন অ্যাক্টিভিটিগুলোর বিস্তর আলোচনা। চলো আমরা শুরু করি। ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য আমাদের সিলেবাস হচ্ছে পাঠ্যপুস্তকের 1 থেকে 66 পৃষ্ঠা পর্যন্ত। আমরা একটু দেখে নেই কোন কোন বিষয়গুলো আমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য অন্তর্ভুক্ত। 1. A dream school playing with words. If the frog and the works. Have you filled a bucket today? A good reader. Okay, আমরা দেখে নিলাম। চলো আমরা তাহলে এখন শুরু করি। এক্সপেরিয়েন্স 1 এ আমরা দেখতে পাচ্ছি টাইটেল ড্রিম স্কুল। এখানে পারফরম্যান্স ইন্ডিকেটর আছে দুইটি। প্রথম পারফরম্যান্স ইন্ডিকেটরটা হচ্ছে 7.3.1 স্টুডেন্টস প্র্যাকটিস ডেমোক্রেটিক স্কিল ইন ডিফারেন্ট সিচুয়েশন। লক্ষ্য করে এখানে কিন্তু শিক্ষার্থীরা তোমরা প্র্যাকটিস করবে কিন্তু ডেমোক্রেটিক স্কিল, বিভিন্ন পরিস্থিতিতে ডেমোক্রেটিক স্কিল, এবং তোমাদের যেসব পারদর্শিতা দেখে শিক্ষক তোমাদের পারদর্শিতা মাত্রা প্রয়োগ করবেন সেগুলো কিন্তু এইগুলা মূলত ডেমোক্রেটিক স্কিল, অর্থাৎ তোমার অ্যাবিলিটি টু লিসেন আদার্স attentively, respect others' opinions and respond logically। এই বিষয়গুলো কিন্তু তোমাকে হচ্ছে পারদর্শিতার মাত্রা নিরূপণের জন্য কিন্তু এটা ব্যবহার করবে। আমরা একটু দেখে নিই যে 1.8 এ আসলে কি আছে। দেখো দেখতে পাচ্ছি read orange pieces in the bubbles about her dream school. Now draw or design a poster of your dream school and present it to your class or school। সুন্দর করে বাংলা দেখো লেখা আছে নিচের বাবলগুলোতে অরিনের স্বপ্নের বিদ্যালয় সম্পর্কে পড়ে এখন তোমার স্বপ্নের বিদ্যালয়টি কেমন হবে সেটির একটি পোস্টার অঙ্কন বা নকশা করে তোমার শ্রেণী বা বিদ্যালয় উপস্থাপন করো। প্রিয় শিক্ষার্থী, আমরা কিন্তু দেখতে পাচ্ছি একটা অরিনের বাবল। এখন আমাদের কাজ হচ্ছে তোমার বিদ্যালয়টা কেমন হবে এই বাবলগুলো রিপ্লেস করে জাস্ট তুমি তোমার স্বপ্নের বিদ্যালয় সম্পর্কে লিখবে। কিভাবে লিখতে পারো সেটা হতে পারে, দেখো এখানে কিন্তু বলতেছে আই এম দ্য কিং অফ মাই ড্রিম স্কুল, এটা কিন্তু অরিনের কথা। তুমি যে নর্মালি তুমি তোমার স্কুলের নাম দিয়ে শুরু করতে পারো, তারপর তুমি দিতে পারো তোমার স্কুলের ফ্যাসিলিটি কেমন আছে, তোমার বন্ধু বান্ধব কেমন, তোমার শিক্ষকগুলো কেমন, তুমি স্কুলের পরিবেশ কেমন, তুমি কিন্তু এই পোস্টারে হাইলাইট করতে পারো। হ্যাঁ, তারপর দেখো এখানে বলছে ইউ ক্যান ফলো দ্য ওয়ার্ড ওয়েভ গিভেন বিলো টু ডিসক্রাইব ড্রিম স্কুল। তোমার স্বপ্নের বিদ্যালয় বর্ণনা করতে তুমি নিচে শব্দগুলো ব্যবহার করতে পারো। হ্যাঁ, এখানে দেখো বিভিন্ন একটা পয়েন্ট আছে এবং দিয়ে দিচ্ছে একটা ইঙ্গিত দিয়ে দিচ্ছে যে কি কি তুমি উল্লেখ করতে পারো। হ্যাঁ, এগুলো সুন্দর করে আমরা কিন্তু লিখতে পারি যে দ্য নেম অফ ইউর স্কুল, তোমার স্কুলের নাম লিখতে পারো। তারপরে ক্লাসরুম অফ ইউর ড্রিম স্কুল, তোমার ক্লাসরুমে ড্রিম স্কুল কতগুলো ক্লাসরুম আছে, এই ক্লাসরুমগুলো কেমন, এগুলো কিন্তু তুমি তুলে ধরতে পারো। তারপর বলছে টিচার্স অফ ইউর ড্রিম স্কুল, তোমার ড্রিম স্কুলে কতগুলো শিক্ষক আছে, তাদের কোয়ালিফিকেশন, তারা কেমন, সবকিছু মিলে কিন্তু তুমি এখানে টিচার অফ ড্রিম স্কুল তুমি তুলে ধরতে পারো। তারপরে পিয়ার অর ক্লাস ফ্রেন্ড অফ ইউর ড্রিম স্কুল, তোমার ড্রিম স্কুলে তোমার বন্ধুরা কেমন, তোমার সহপাঠীরা কেমন, এই বিষয়ে তোমাকে উল্লেখ করতে হবে। ফান অ্যাক্টিভিটিস অফ ইউর ড্রিম স্কুল, এখানে ফান অ্যাক্টিভিটিস গুলো কি কি, আসলে বিভিন্ন টাইপের গেম হতে পারে, ক্লাস পার্টি, তোমার হচ্ছে পিকনিকে যাওয়া, বিভিন্ন বিষয় যেটা তোমার মনে হয় যে না মজা দেয় সে ধরনের অ্যাক্টিভিটিস কিন্তু তুমি এখানে উল্লেখ করতে পারো। ফ্যাসিলিটিস কি কি, তোমার স্কুলের ফ্যাসিলিটি কি কি, এখানে লাইব্রেরির ফ্যাসিলিটি, ক্যান্টিনের ফ্যাসিলিটি, আর যদি কোনো ফ্যাসিলিটি থাকে তুমি তোমার ড্রিম স্কুল সুন্দরভাবে উপস্থাপন করতে পারলে তোমার কিন্তু এই 1.8 তোমার কিন্তু এই ডেমোক্রেটিক স্কিলটা এটা কিন্তু তোমার হয়ে যাবে। হ্যাঁ, তবে আবারও বলি এটা কিন্তু ডেমোক্রেটিক স্কিল এবং একই অ্যাক্টিভিটিতে কিন্তু আরেকটি কিন্তু স্কিল আছে, আমরা এটা দেখে নিই এটা কি। দেখো আমরা আবার দেখে নিই যে এক্সপিরিয়েন্স 1 এ বলতেছে ড্রিম স্কুল, আমরা এটা দেখি একটু পিআইটা দেখি। আগের যে পিআই ছিল সেই পিআইতে ছিল কিন্তু ডেমোক্রেটিক স্কিল, আর এখন কিন্তু ডেমোক্রেটিক অ্যাটিটিউড ইন ডিফারেন্ট সিচুয়েশন। পার্থক্য কিন্তু প্রথমটা ছিল স্কিল আর এবার কিন্তু অ্যাটিটিউড। হ্যাঁ, এখানে তোমার যে পারদর্শিতা দেখে শিক্ষক তোমাকে মূল্যায়ন করবে সেটা কিন্তু তোমার বলতেছে যে ডেমোক্রেটিক
প্র্যাকটিস অর্থাৎ অ্যাটিটিউড, এটা তুমি যেমন এটা এটা করতে গেলে কিন্তু আমার একই অ্যাক্টিভিটি আমাকে ফলো করতে হবে। পার্থক্যটা কোথায়? এখানে যে কাজটা করতে হবে দেখো, তোমাকে তুমি হচ্ছে কি বলতেছে, টিচার অফ পেয়ার বোথ অবজার্ভ দ্য লার্নার্স টু সি whether the learners encourage their peer to participate in democratic practice। এখন তোমার যে যে সহপাঠী আছে, তোমার যে পেয়ার আছে, তাদেরকে তুমি এই কাজ করার ক্ষেত্রে তুমি আসলে তাকে উৎসাহ দিচ্ছ কিনা, তুমি তাদের সাথে কথা বলার সুযোগ দিচ্ছ কিনা, তাদেরকে মনোযোগ সহকারে কাজ করার ক্ষেত্রে তাকে উৎসাহ দিচ্ছ কিনা, এবং অন্যের মতামতকে তুমি প্রাধান্য দিচ্ছ কিনা, এবং এই মতামতগুলোকে তুমি লজিক্যালি রেসপন্স করছো কিনা, সবকিছু মিলেই তোমার কিন্তু এই জায়গাতে কিন্তু ডেমোক্রেটিক অ্যাটিটিউড শো করতে হবে। হ্যাঁ, যদি এই জায়গাটা, যদি তুমি ডেমোক্রেটিক কাজগুলো মানে কমপ্লিট করার জন্য যদি তোমার ডেমোক্রেটিক অ্যাটিটিউড শো করতে পারো, তাহলেই কিন্তু এখানে যে আমাদের কাঙ্ক্ষিত যে সর্বোচ্চ মাত্রাটা অর্থাৎ ত্রিভুজ, সেটা কিন্তু আমরা অতি সহজেই পেতে পারি। আর শিক্ষার্থী চলো আমরা আমাদের পরবর্তী এক্সপিরিয়েন্সে যাই। আমাদের এক্সপিরিয়েন্স টু টাইটেল হচ্ছে প্লেইং উইথ দ্য ওয়ার্ডস। হ্যাঁ, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে একটি মাত্র পিআই এবং দুটো পিআই আছে, এবং দেখো 1 নম্বর পিআই যেটা বলতেছে যে স্টুডেন্ট ইউজ ডিফারেন্ট লিঙ্গুইস্টিক ফিচার ইন অ্যাকর্ডিংস উইথ দ্য পারপোজ অফ দ্য টেক্সট। হ্যাঁ, বিভিন্ন ধরনের ভাষাগত বৈশিষ্ট্য তারা তারা এই টেক্সটের উদ্দেশ্যে তারা হচ্ছে ব্যবহার করবে বিভিন্ন আর কি। তো এখানে দেখো, এখানে আবারও একই জিনিস, যে পারদর্শিতা আহ, দেখে তোমার শিক্ষক তোমাকে মূল্যায়ন করবে, সেটা হচ্ছে এই বিষয়গুলো, যে তুমি সঠিকভাবে এই রুট ওয়ার্ড আইডেন্টিফাই এবং সেই সাথে অ্যাফিক্সেশন এর ব্যবহার ঠিক মতো লিখতে পারতেছো কিনা। অর্থাৎ তুমি যখন কিছু লিখতে দিবে, অর্থাৎ দেখি 2.6টাকে দেখিয়ে নিই। 2.6টা একটু ভালো করে দেখি। 2.6 এ বলতেছে যে রাইট আ শর্ট টেক্সট, তোমাকে একটা টেক্সট লিখতে হবে 15 to 20 sentences about someone, on father, mother, teacher, sister, brother, etc., or something, a book, a gift, a movie, a poem, a picture, etc. Again, that inspire you, লক্ষ্য করো, that inspire you most to fulfill one of your dream। এখানে কিন্তু মানে তোমাকে একটা টেক্সট লিখতে হবে, সেটা হতে পারে তোমার কারো সম্পর্কে, সেটা বাবা মা, শিক্ষক, ভাই বোন, যাই হোক, আবার কোনো বিষয় সম্পর্কে হতে পারে যেটি তোমাকে অনুপ্রাণিত করেছে, এমন কিছু যে তোমার স্বপ্ন পূরণে অনুপ্রাণিত করেছে। টু রাইট ইউর টেক্সট ইউ ক্যান ইউজ অ্যাফিক্সেশন ট্রি। এখানে কিন্তু তোমাকে এই টেক্সটটা লিখতে তুমি কিন্তু অ্যাফিক্সেশন ট্রিটা ব্যবহার করতে পারো। তো অ্যাফিক্সেশন ট্রি কি আমরা দেখবো, অলরেডি আমরা জানি যে অ্যাফিক্সেশন কি। Also you can use any root or root words, prefix and suffixes of your own। তারপর তুমি এখানে অবশ্যই, তাছাড়া তোমাকে রুট ওয়ার্ড সাফিক্স প্রিফিক্স কিন্তু তোমার নিজেই ব্যবহার করতে হবে। আর later underline all the words or root words suffixes you use in your writing, finally present to the whole class। হ্যাঁ, তার মানে তোমাকে তোমার স্বপ্ন পূরণে তোমাকে অনুপ্রাণিত করেছে এমন কিছু, সেটা হতে পারে কোনো কিছু অথবা কোনো ব্যক্তি বা কোনো পার্সন, যেই হোক না কেন, তার সম্পর্কে তোমার একটি টেক্সট লিখতে হবে, এবং টেক্সটটি হতে হবে 15 থেকে 20টা সেন্টেন্সের মধ্যে। এবং তারপরে তোমার কাজ হবে, তুমি যে টেক্সটটা লিখলে ওই লেখার মধ্যে রুট ওয়ার্ড কোন করবে, এবং রুট ওয়ার্ডের সাথে যে সাফিক্স প্রিফিক্স বা অ্যাফিক্সেশন আছে সেটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে, এবং পরিশেষে তোমাকে কিন্তু এটা উপস্থাপন করতে হবে। তো আমরা একটু যে অ্যাফিক্সেশন টিটা একটু দেখে নিই। দেখো, আমরা কিন্তু বলছি যে এটাই কিন্তু অ্যাফিক্সেশন টি, অর্থাৎ আমাদের এখানে বলতে রুট ওয়ার্ডটা কি কি আমি যখন লিখলাম, তুমি যখন লিখবে লেখার মধ্যে কিন্তু তুমি এই রুট ওয়ার্ডটাকে ফাইন্ড আউট করবে, তারপর তোমার প্রিফিক্স কোনটা ফাইন্ড আউট করবে, তারপর সাফিক্স কোনটা ফাইন্ড আউট করবে, এবং সাফিক্স প্রিফিক্স ফাইন্ড আউট করলে তুমি অ্যাফিক্সেশন পেয়ে যাবো আর কি। আশা করি বুঝতে পেরেছো। তাহলে চলো আমরা আমাদের পরবর্তী এক্সপিরিয়েন্স তে চলে যাই। বলছে যে টাইটেল প্লেইং উইথ দ্য ওয়ার্ডস। দেখো, আমাদের এই এক্সপিরিয়েন্সে কিন্তু আর একটা পিআই আছে, আমাদের পরবর্তী না, সরি, এটা 2 নম্বর এক্সপিরিয়েন্সে আছে, কিন্তু এখানে পিআই কিন্তু 2 নম্বর। প্রথম পিআইটা ছিল আমাদের যেটা, এখন কিন্তু আছে কি সেন্টেন্স স্ট্রাকচার অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন। আমাদের আগের পিআইটা ছিল কিন্তু কি যে স্টুডেন্ট ইউজ ডিফারেন্ট লিঙ্গুইস্টিক ফিচার। আর এখানে বলতেছে যে স্টুডেন্ট ট্রান্সফর্ম, পরিবর্তন করতে পারবে, পরিবর্তন করে কি সেন্টেন্স স্ট্রাকচার অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন, পরিস্থিতি অনুসারে সেন্টেন্সের গঠন পরিবর্তন করবে।
এখানে হ্যাঁ শিখন যে পারদর্শিতা দেখবে সেটা আমরা দেখে নিই কি কি দেখবে শিক্ষক তোমাদের এই অ্যাক্টিভিটি করার ক্ষেত্রে। এখানে কাজটা কিন্তু ইন্ডিভিজুয়াল কাজ করতে হবে এটা বলে দিচ্ছে, এবং the teacher examines the learner's script to see whether the learners can produce the appropriate synonyms and antonyms of the given words. হ্যাঁ, লক্ষ্য করো এখানে কিন্তু সিনোনিম এন্ড যথাযথ সিনোনিম অ্যান্টোনিম তুমি প্রডিউস করতে পারছো কিনা এটাই কিন্তু তোমার টিচার দেখবে যখন ইন্ডিভিজুয়াল কাজের সময়। আমরা দেখি অ্যাক্টিভিটি কি তাহলে আমাদের। এখানে দেখো অ্যাক্টিভিটি যে বিষয়টা বলতেছে যে লেটস রিফ্লেক্ট অন আওয়ার লার্নিং ফ্রম দিস ইউনিট। তাহলে এই অধ্যায় থেকে আমরা যা শিখলাম তা নিয়ে চলো কাজ করি। এখানে তো বলে দিচ্ছে যে আমরা এই অধ্যায় থেকে কি কি শিখলাম সেটা কিন্তু দেখো আমরা যদি এই অধ্যায় থেকে যাই যে এটা কিন্তু প্লেইং উইথ দ্য ওয়ার্ডস বলতে আমরা এনে দেখছি ভোকাবুলারি, বিভিন্ন ধরনের ভোকাবুলারি আমরা শিখেছি। সেটা কি এটা আমরা দেখতে পাচ্ছি আমরা রুট ওয়ার্ড সাফিক্স প্রিফিক্স, তারপরে আমরা শিখেছি সিনোনিম অ্যান্টোনিমস, প্রত্যেকটা জিনিস শিখেছি। এখানে বলছে ফ্রম দিস ইউনিট ইউ হ্যাভ লার্নড মেনি ওয়ার্ডস দেয়ার সিনোনিমস এন্ড অ্যান্টোনিমস। হ্যাঁ, মানে এই ইউনিট থেকে কিন্তু আমরা অনেক শব্দ শিখেছি এবং যেগুলো হচ্ছে সিনোনিমস অ্যান্টোনিমস। নাও প্রিপেয়ার এ পোস্টার in a group of 5 or 6 with the word groups you have learned from this unit, then write their synonyms and antonyms. Finally hang it on the wall for others to learn. এখানে দেখো এখানে যে বিষয়টা বলতেছে এটা কিন্তু খুবই সিম্পল। আমরা যা শিখলাম এটা কি করতে হবে, আমাদেরকে লিখে একটা পোস্টার বানাতে হবে এবং সেটা আমাদের ঝুলিয়ে রাখতে হবে। এবং এই জন্য আমাদের যে করণীয় যে বিষয়টা সেটা হচ্ছে আমরা আগে সুন্দর করে আমরা লিখবো যে সিনোনিম অ্যান্টোনিমের যে আমাদের যে চারটা আমরা পড়ছিলাম এর আগে, সবাই তোমার মনে আছে সিনোনিম অ্যান্টোনিমের যে চারটা আছে আমরা নিজেরা কি কি শিখলাম সেখান থেকে আমরা একটু দেখে নিতে পারি যে আমরা যা যা শিখেছি। অর্থাৎ আমরা এখানে যা যা শিখেছি সেটা কি, সেটা কি ধরনের শব্দ শিখেছি। যেমন আমরা বলতে পারি যে সেই ওয়ার্ড নাকি লিখে নিব, যেমন আমরা অ্যামিকেবল এটার সিনোনিম কি এটা আমরা বলতে পারি ফ্রেন্ডলি, তারপরে অ্যান্টোনিম হচ্ছে আনফ্রেন্ডলি। তারপরে আমরা শিখেছি ইউজফুল, সাপোর্টিভ, এক্সেট্রা এক্সেট্রা। অর্থাৎ যে যেখানে কিন্তু লিস্ট অফ ওয়ার্ড কিন্তু দেওয়া আছে সেগুলো এখান থেকে আমরা নিতে পারি, কারণ আমরা তো এগুলোও শিখেছি তাই না। হ্যাঁ, তার মানে আমরা যে ওয়ার্ডগুলো শিখেছি সিনোনিম অ্যান্টোনিমস আমরা ব্যবহার করব এবং সিনোনিম অ্যান্টোনিমস লিখবো এবং সেটা সুন্দর করে একটা পোস্টার আকারে আমাদের বানাতে হচ্ছে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে চলো আমরা পরবর্তী এক্সপিরিয়েন্সে যাই। হ্যাঁ ডিয়ার ভিউয়ার্স, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। ওকে ওকে, চলো তাহলে আমরা আমাদের পরবর্তী এক্সপিরিয়েন্সে যাই। এক্সপিরিয়েন্স 3তে বলছে লিটিল, সরি টাইটেল হচ্ছে ইফ। আমাদের 3 নম্বর এক্সপিরিয়েন্সের নাম হচ্ছে ইফ। এখানে কিন্তু পারফরমেন্স ইন্ডিকেটর, এখানে কিন্তু মাত্র একটা পিআই নিয়ে আমাদের কাজ করতে হবে। পিআইটা কি বলতেছে যে স্টুডেন্ট প্রডিউস টেক্সট ফলোইং দ্য ফিচার অফ দ্য লিটারি টেক্সট বেসড অন দেয়ার এক্সপিরিয়েন্স অর ইমাজিনেশন। এখানে কিন্তু লিটারি বেস টেক্সট, কিন্তু এটা কিন্তু লিটারি বেস মানে বুঝি লিটারি টেক্সট মানে সাহিত্যের যে টেক্সট গুলো। এখান থেকে কি করবে তোমার অন দেয়ার ইমাজিনেশন। হ্যাঁ, এখানে স্টুডেন্ট প্রডিউস করবে টেক্সট কি ফলোইং অফ দ্য ফিচার অফ দ্য লিটারি টেক্সট বেসড অন দেয়ার ইমাজিনেশন। হ্যাঁ, আমরা দেখো এখানে তারপরে যে পারদর্শিতা দেখে আমাদের মূল্যায়ন করবে সেটা আমরা দেখে নিই। আমাদের বলছে 3.7, এই 3.7 অ্যাক্টিভিটি যখন আমরা করব তখন কিন্তু এইগুলো আমরা মাথায় মধ্যে রাখতে হবে যে আমাদের শিক্ষক মূলত এটাই আমাদের যাচাই করবে। যে কি বলছে, দ্য টিচার এক্সামাইন দ্য লার্নার স্ক্রিপ্ট টু সি whether the learners can appropriately use the step of writing the central theme of the poem. হ্যাঁ, এখানে কিন্তু এই যে সেন্ট্রাল থিম অফ দ্য পোয়েম অফ দ্য সেন্ট্রাল থিম লেখার যে নিয়মটা মানে অ্যাপ্রোপ্রিয়েটলি ইউজ স্টেপ, এখানে কিছু স্টেপ আছে কিন্তু মানে ধারাবাহিকতা আছে, এটা কিন্তু আমাকে যথাযথভাবে ফলো করে আমাদের একটা সেন্ট্রাল থিম লিখতে হবে, এটা কিন্তু কবিতা থেকে। এখন দেখো 3.7 যে আমাদের যে অ্যাক্টিভিটি আছে সেটা একটু দেখে নিই। যে নাও ইন গ্রুপস রিড এনি অফ দ্য 2 পোয়েমস গিভেন বিলো। এখানে বলতেছে যে নিচে দেওয়া আছে যেগুলা সেগুলা কি করতে হবে, আমাদের যে কবিতা
মানে দুটি কবিতা যে কোনো একটি পড়তে বলবে, তবে দেন রাইট দ্য সেন্ট্রাল থিম অফ দ্য পোয়েম, তারপরে এই কবিতাগুলি সেন্ট্রাল থিম লিখতে হবে। তারপর বলতেছে ফলো অল দ্য স্টেপস অফ রাইটিং দ্য সেন্ট্রাল থিমস অফ দ্য পোয়েম, কবিতা লেখার যে সেন্ট্রাল থিম আছে সেগুলো সবগুলোকে অনুসরণ করতে হবে। তারপর বলতেছে লেটার, তারপরে প্রেজেন্ট ইট, এটা উপস্থাপন করো টু দ্য হোল ক্লাস, পুরো ক্লাসে। হ্যাঁ, তাহলে দেখো এখান থেকে আমাদের কাজ হচ্ছে জাস্ট আমাদের যে কবিতা আছে, কবিতা আরো আছে, আমরা দেখি কবিতা আছে, কবিতার আমরা সেন্ট্রাল থিম লিখবো, এই। তাছাড়া এর তেমন কিছু নেই। আশা করি আমরা বুঝতে পেরেছি। এবার আমি চলে যাই পরবর্তী এক্সপিরিয়েন্সে, সেটা হচ্ছে কি টাইটেলটাকে দ্য ফ্রগ অ্যান্ড দ্য ওয়াক্স। আমরা দেখি এখানে আমাদের পিআই কয়টা। হ্যাঁ, এখানে কিন্তু আমাদের পিআই আছে দুইটা এবং অ্যাক্টিভিটিও কিন্তু দুইটা। আমাদের পিআই, প্রথম পিআইটা কি, প্রথম পিআইটা বলতেছে যে স্টুডেন্ট ইউজ ডিফারেন্স লিঙ্গুইস্টিক ফিচার। হ্যাঁ, আমরা কিন্তু বিভিন্ন লিঙ্গুইস্টিক ফিচার ইউজ করবে এবং সেই সাথে পারদর্শিতা আর যে যা দেখে আমাদের শিক্ষক আমাদের পারদর্শিতা যাচাই করবে, আমাদের কি করতে হবে। হ্যাঁ, এখানে কিন্তু বলতেছে ক্যান প্রডিউস দ্য কারেক্ট ফর্ম অফ, হ্যাঁ, কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ ডিগ্রি, মানে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রি, এটা আমাদেরকে কিন্তু এটা ঠিকমতো আমরা প্রডিউস করতে পারতেছি কিনা, সঠিক ফর্ম করতে পারছি, এটা কিন্তু আমাদের দেখা হবে। অর্থাৎ আমাদের মনে রাখতে হবে, এটা খুবই সিম্পল একটা, রিড দ্য রুল অফ, রিড দ্য রুল এগেইন, আমাদের যে রুলগুলো আছে আবার তোমাকে এখানে পড়তে বলছে, অ্যান্ড এবং রাইট দ্য কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ ডিগ্রিজ অফ দ্য গিভিং অ্যাডজেক্টিভ অফ ইয়োর এক্সারসাইজ বুক। এবং তারপর কি বলছে, তারপর বলছে আমাদের খাতায় যে যে তোমার অ্যাডজেক্টিভগুলো দেওয়া আছে তার হচ্ছে তোমার কম্পারেটিভ এবং সুপারলেটিভ ফর্ম লিখতে বলছে। দেন কম্পেয়ার ইওর অ্যান্সার টু দ্য টু ইয়োর অ্যান্সার ইন পেয়ার। আচ্ছা ঠিক আছে, তোমাদের জোড়ায় যে আছে তারপর তাদের সাথে তুমি উত্তরটা মিলাতে বলছে। আচ্ছা এখানে দেখো, এখানে বলছে যে তাহলে আমরা জানি স্লো এর কম্পারেটিভ ফর্ম কি, স্লোয়ার, স্লোয়েস্ট। এখানে কেন হলো, যে আমরা জানি যদি মনোসিলেবল হয়, মনোসিলেবল কি, হ্যাঁ, ওয়ার্ডের যদি একটা অংশ থাকে, স্লো একবার উচ্চারণ করতেছি আমরা, যদি মনোসিলেবল হয় তাহলে ইয়ার যোগ করে কম্পারেটিভ এবং ইএসটি যোগ করে সুপারলেটিভ। আর যদি মনোসিলেবল না হয় তাহলে আমরা কি করব, তাহলে আমরা মোর যোগ করে কম্পারেটিভ এবং মোস্ট যোগ করে সুপারলেটিভ। হ্যাঁ, তো এখানে একটা বিষয় আছে, বিশেষ করে মনোসিলেবলের ক্ষেত্রে যদি দেখি যে এখানে আমরা খুবই সিম্পল ইয়ার ইএসটি, কিন্তু মনোসিলেবল ছাড়া যদি কিছু হয় সেখানে মোর মোস্ট। কিন্তু মনোসিলেবলের ক্ষেত্রে কিন্তু সব কিছু নিয়ম, কিছু ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে আমরা যদি ওয়াই থাকে, ওয়াই পরে আই, আই দিয়ে তারপর ইয়ার যোগ করতে হয়, ঠিক আছে। আবার যদি কোনো ওয়ার্ডের লাস্টে যদি আমরা দেখি যে ভাওয়েল কনসোনেন্ট থাকে, তার আগে যদি ভাওয়েল থাকে তাহলে সেটা দ্বিত্ব হয় বা ডবল হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এটা অবশ্যই জানি, তাহলে আমরা এটা জাস্ট কম্পিটিভ হচ্ছে স্লো, স্লোয়ার, স্লোয়েস্ট। তারপরে যদি বিউটিফুল বলি, বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল, হ্যাপি, হ্যাপিয়ার, হ্যাপিয়েস্ট, তাই না। ডেঞ্জারাস, মোর ডেঞ্জারাস, মোস্ট ডেঞ্জারাস। আর আগলি, আগলিয়ার, আগলি সেজ, এখানে ওয়াই আছে, আই হবে। তাহলে যদি বলি থিন, থিনার, থিনেস্ট, এখানে থিন যে লাস্টে কনসোনেন্ট আছে তার আগে ভাওয়েল আছে, তাহলে এনটা ডবল হবে, দ্বিত্ব হবে। তারপর বলছে ফেমাস, ফেমাস আমার অবশ্যই আমাকে কি করতে হবে, ফেমাসের কয়টা, ফেমাস একটা একাধিক সিলেবল, মোর ফেমাস, মোস্ট ফেমাস, ফার, ফার আর একসাথে হচ্ছে না, একবার হচ্ছে না, তাহলে কি হবে এটা, ফার, ফার্দার, ফার্দেস্ট। হ্যাঁ, এখানে কিন্তু আবার যদি বলা যায় কোল্ড, এটা কিন্তু আমাদের হচ্ছে মনোসিলেবল, কোল্ড, কোল্ডার, কোল্ডেস্ট। তারপর হ্যান্ডি, 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 হ্যান্ডি খেতে হ্যান্ডিয়ার, হ্যান্ডেস্ট, এখানে কিন্তু আবার মোর মোস্ট দিয়েও করা যায়। ট্যালেন্টেড, মোর ট্যালেন্টেড, মোস্ট ট্যালেন্টেড। হ্যাঁ, আর এটা আমরা আশা করি খুব খুব সহজ একটি অ্যাক্টিভিটি, এটা আমরা পারবো। চলো তাহলে আমরা আমাদের পরবর্তী যে পিআই আছে এটা দেখি এবং অ্যাক্টিভিটিটা আমরা দেখে নিই। হ্যাঁ, এটা কিন্তু এক্সপিরিয়েন্স করে আমরা দেখি আরেকটি পিআই আছে, এই পিআই আমাদের কি করতে হবে, ট্রান্সফার সেন্টেন্স স্ট্রাকচার, এখানে সেন্টেন্সের স্ট্রাকচার কিন্তু পরিবর্তন করতে হবে। এবং এখানে যে পারদর্শিতা দেখে আমাদের মাত্রা নিরূপণ করবে আমাদের শিক্ষকরা, দেখি দেখো এটা কিন্তু ইন্ডিভিজুয়াল ওয়ার্ড। তারা দেখবে যে আমরা কি বলছে, লার্নার ক্যান প্রডিউস দ্য কারেক্ট ফর্ম অফ অ্যাডজেক্টিভ ইন টার্ম অফ দ্য ডিগ্রি। এই ডিগ্রির ক্ষেত্রে আমরা সঠিক অ্যাডজেক্টিভ ব্যবহার করতে পারছি কিনা এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। অর্থাৎ
আমরা যখন অ্যাডজেক্টিভ দেখবো সেটা কি আসলে পজিটিভ হবে, কম্পিটিভ হবে না সুপারলেটিভ হবে, এইটা যদি তুমি করতে পারো তাহলে তুমি হচ্ছে তুমি পারদর্শী আর মাত্রা তুমি সর্বোচ্চ পাবে। আশা করি পারবে এটা, এবং খুবই সিম্পল। দেখো আমাদের এই বিষয়টা আমরা একটু দেখি যে 4.10, 4.10 এর ক্ষেত্রে আমাকে একটু সজাগ রাখতে হবে, একটু পড়তে হবে। দেখো 4.10 এর ক্ষেত্রে আমরা আগে একটু পড়ি। দেখো কি বলছে, লুক এট দ্য পিকচার অফ আবিরস ফ্যামিলি, যে আবিরের ফ্যামিলির ছবিটার দিকে আগে দেখতে বলতেছে, তারপর দেন ইন পেয়ার অর গ্রুপস, তারপরে জোড়ায় অথবা দলে কমপ্লিট দ্য ডিসক্রিপশন অফ হিজ ফ্যামিলি ইউজিং দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ অ্যাডজেক্টিভ গিভেন ইন দ্য ব্র্যাকেট। হ্যাঁ দেখো বাংলাও কিন্তু বলে দিয়েছে, আবিরের পরিবারের ছবির দিকে লক্ষ্য কর, এবার নিজেরা কয়েকটি দল বা জোড়ায় বিভক্ত হয়ে বন্ধনীর মানে ব্র্যাকেট, যেটা বলি ব্র্যাকেটের মাঝে থাকা অ্যাডজেক্টিভ গুলো যথাযথ ব্যবহার করে আবিরের পরিবারের শিরোনামে অনুসারে সম্পূর্ণ করো। হ্যাঁ, আমরা দেখিনি, দেখলে আমরা বিষয়টা স্পষ্ট হবে। প্রথমে আমরা কিন্তু আগে একটা ছবি দেখতে হবে। আমি ছবিতে কি দেখতে পাচ্ছি, আসলে এটা একটা পরিবারের ছবি, এবং আবিরের দেখো আবিরের বাড়িরও একটা ছবি দেখতেছি, এবং আমরা এখন আমাদের কাজটা পাচ্ছি মূলত এটাই আর কি। তো এখানে যে বিষয়টা আছে, যে এখানে যে অ্যাডজেক্টিভ গুলো আছে এটা কোনটা পজিটিভ থাকবে, কোনটা কম্পারেটিভ হবে, কোনটা সুপারলেটিভ হবে। তবে একটা জিনিস দেখো, যদি আমরা কোনো সেন্টেন্সে যদি অ্যাজ উল্লেখ থাকে, যদি সবগুলো নাই, যদি অ্যাজ উল্লেখ থাকে তাহলেই সেটা হবে কি অ্যাজ অথবা সো অ্যাজ যাই থাকুক না কেন সেক্ষেত্রে পজিটিভ হবে। আর যখন দেন থাকবে সেটা কম্পারেটিভ, আর দা থাকলে মোস্ট হবে। এটা সিম্পল রুল, যে পজিটিভ করার ক্ষেত্রে আমরা যদি দেখি সেন্টেন্সে অ্যাজ বা সো উল্লেখ থাকে তাহলে সেটা কিন্তু অ্যাডজেক্টিভের পরে যদি থাকে তাহলে বুঝতে হবে সেটা পজিটিভ সাধারণত। আর যদি দেন উল্লেখ থাকে তাহলে সেটা কম্পারেটিভ, আর যদি দা উল্লেখ থাকে তাহলে সেটা সুপারলেটিভ। তবে এখানে আর দেন ছাড়া কখনোই আমরা কম্পারেটিভ হবে না, আর দা ছাড়া কোনো সুপারলেটিভ হবে না। আমরা দেখতে পাচ্ছি এক নম্বরে শুধু বিউটিফুল আছে, এখানে কিন্তু দেনও নাই দাও নাই, সুতরাং এটা পজিটিভ পজিটিভই থাকবে, বা বিউটিফুল বিউটিফুলই থাকবে। এবং দুই নম্বরটা আমরা লক্ষ্য করি, দেখো দুই নম্বর ক্ষেত্রে অ্যাজ আছে, আগে বলছিলাম যে অ্যাজ থাকলে সেটাকে আমরা কি করব, অবশ্যই আমরা সেটা পজিটিভ ঠিকই করবো। তো যেহেতু অ্যাজ আছে তাহলে আমরা কি করবো, সেনিক সেনিকই থাকবে, আর ক্লিন ক্লিন থাকবে যেহেতু অ্যান দ্বারা যুক্ত হয়েছে। তারপর আমরা লক্ষ্য করি আমাদের 4 নম্বরটা দা আছে, দার পরে যদি অ্যাডজেক্টিভ থাকে, বললাম দার পরে অ্যাডজেক্টিভ থাকে সেটা সুপারলেটিভ হয়। তাহলে আমরা কি করবো, ওল্ড আছে, ওল্ড এর হচ্ছে যেহেতু এটা মনোসিলেবল ইএসটি যোগ হয়ে আমাকে সুপারলেটিভ করতে হবে, দা ওল্ডেস্ট। হ্যাঁ, আবার দা আছে দেখো 5 নম্বরে, দা আছে দা ইয়াংগেস্ট, কারণ এখানে দা থাকলে সুপারলেটিভ হয়। তারপরে আমাদের 6 নম্বর কি আছে, অ্যাজ আছে, তাহলে অ্যাজ যেহেতু আছে যা আছে তাই অ্যাডজেক্টিভের রুট ফর্ম বা বেস ফর্মে রাখবো আমরা, আমরা পরিবর্তন করে যাবো। আবার অ্যাজ দেখো এখানে কি আছে, কোয়াইট, অ্যাজ আছে কোয়াইট, কোয়াইটে রাখবো। তারপরে এখানে আমরা দেখি নো ওয়ান ইজ ফ্রেন্ডলি, দেন আছে, সরি দেন আছে, তো দেন থাকলে কি হবে কম্পারেটিভ, দেন যদি পরে উল্লেখ থাকে তখন কম্পারেটিভ, তাহলে ফ্রেন্ডলিয়ার, তাই না, ফ্রেন্ডলি ফ্রেন্ডলিয়ার, হ্যাঁ ফ্রেন্ডলিয়ার, এখানে আই ওয়াইটা উঠে যে আই হবে তো ইয়ার যোগ হবে। তারপর দেখো এখানে অ্যাজ আছে আমি লিটলি রাখবো। তারপর এখানে সঙ্গে কি হবে, ইজ অ্যাক্টিভ, এখানে এমন কোনো নাই যে এক্সট্রা, কিন্তু এখানে আমরা কিন্তু এখানে কোনো দেনও নাই দাও না, সুতরাং যা আছে তাই আমরা করবো। এখানে দা আছে স্মার্টেস্ট, দা আছে যেহেতু আমরা ইএসটি যোগ করব। তারপর দেখো এখানে দা আছে নয়েজেস্ট, যেহেতু হচ্ছে মানে এটা হচ্ছে দা আছে, তারপর এখানে দেখো কিছুই নাই তার মানে সেটা পজিটিভ। আবার এখানে দেন আছে, অবশ্যই আমাকে মোর হবে কারণ দেন থাকলে কম্পিটিভ। হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে একটা বিষয় কিন্তু এখানে আবির ফ্যামিলি থেকে আমরা একটা জিনিস কিন্তু অন্তত শিখলাম যে খুবই সিম্পল, যদি দেখি সেন্টেন্সে দেন থাকে তাহলে সেটা কম্পারেটিভ হবে, আর দা থাকলে সেটা সুপারলেটিভ হবে, সুপারলেটিভ ফর্ম হবে। আর যদি না থাকে তাহলে সেটা আমরা পজিটিভই করব, আর অ্যাজ থাকলে পজিটিভ হবে, সেটা তো আমরা বুঝতেই পারলাম। তো আশা করি বিষয়টা বুঝতে পারছো। এবং চলো আমরা তাহলে আমাদের পরবর্তী এতে চলে যাই। হ্যাঁ আবার তোমাদেরকে বলতেছি, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। ওকে, পরবর্তী এক্সপিরিয়েন্স আমরা দেখি, যে বলতেছে হ্যাভ ইউ ফিলড আ ব্র্যাকেট টুডে। এখানে দেখো, এখানে যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এটা আমাদের একটু মনে রাখতে হবে, যে এখানে কিন্তু একটা পারফরমেন্স ইন্ডিকেটর আছে, এবং দেখো একাধিক আমাদের পিআই আছে, একাধিক পিআই আছে, সেটা আমরা দেখতে পাচ্ছি যে এক যেহেতু এক দিয়েছি তার মানে একাধিক আছে, এখানে কিন্তু যেহেতু ওয়ান মানে আরো আছে, আর যেখানে কি শুধু একটা সেখানে কিন্তু আমি ওয়ান ব্যবহার করি নাই। এখানে পারফরমেন্স ইন্ডিকেটর যেটা বলতেছে, স্টুডেন্ট
দেখো, স্টুডেন্ট অ্যানালাইজ দ্য ফিচার অফ দ্য লিটারি টেক্সট। হ্যাঁ, আমাদের লিটারি টেক্সটের সাহিত্যের যে টেক্সটগুলো আছে সেটার ফিচার কিন্তু অ্যানালাইজ করতে পারবে আমাদের স্টুডেন্টরা। হ্যাঁ, এবং আমাদের যে পারদর্শিতা, এখানে পারদর্শিতা মার কোনটা, পারদর্শিতা, যে পারদর্শিতা সেটা দেখে নিই। তবে আমাদের যেটা দেখবে সেটা হচ্ছে 5.2 অ্যাক্টিভিটি আমাদের করতে হবে, সেটা ইন্ডিভিজুয়ালি কিন্তু কাজটা করতে হবে, ইন্ডিভিজুয়ালি কাজটা করতে হবে। এবং এখানে যেটা দেখবে সেটা একটু দেখি যে দেখবে learner can appropriately identify all the characteristics feature, for example plot, setting, character, theme of the story। হ্যাঁ, একটা গল্পের ক্ষেত্রে যথাযথভাবে সকল ক্যারেক্টার অথবা ফিচার এটা কিন্তু আইডেন্টিফাই করতে পারবে, শিক্ষার্থীরা কিন্তু এটা করতে পারবে। এবং দেখো সেই সাথে কি করতে পারবে, এবং বলতেছে শুধু ফিচার গুলো কি, ক্যারেক্টার বা ফিচার কিগুলো, সেটা হতে পারে প্লট, হতে পারে সেটিং, হতে পারে থিম দ্য স্টোরি। একটা গল্পের সেটা প্লট, সেটিং, ক্যারেক্টার, থিম, যেটাকে বলছে ক্যারেক্টারিস্টিক ফিচার অফ আ লিটারেরি টেক্সট। হ্যাঁ, এটা কিন্তু সে পারবে। আচ্ছা, আমরা দেখি তাহলে আমাদের 5.12 কি বলতেছে, আমরা একটু পড়ে নিই। 5.12 দেখো, বলতেছে লেটস রিড দ্য স্টোরি, হ্যাভ ইউ ফিল দ্য ব্রাকেট টুডে। The once again in group and find out the characteristics it has, then write your answer। এখন বলছে দলে ভাগ হয়ে পুনরায় হ্যাভ ইউ ফিল দ্য বাকেট টুডে গল্পটি পড়ো এবং গল্পটির বৈশিষ্ট্যগুলো খুঁজে বের করো এবং উত্তরগুলো লেখো। হ্যাঁ, এখানে তোমাকে বলছে বৈশিষ্ট্যগুলো, কিন্তু আমাদের কিন্তু আগেই কিন্তু একটা আহ পারদর্শিতার আহ দেখো যে মার্ক কিন্তু করে দিয়েছে যে আমাদের কি করতে হবে, এর ক্যারেক্টার দিতে হবে। তাহলে এখানে নেম অফ দ্য ক্যারেক্টারিস্টিক্স, প্রথমে কিভাবে আমরা ক্যারেক্টার দিতে পারি, এখানকার চরিত্রটা গুলা কেমন, আসলে এখানকার যে চরিত্র, এখানে এই গল্পের চরিত্রটা কি কেমন ছিল, আসলে চরিত্রগুলো কেমন, এই চরিত্র ছিল গুলো আসলে কি যেন সার্বজনীন, এখানে কোনো প্যাসিফিক চরিত্র ছিল না। তারপর যদি বলি যে এখানে সেটিং বা যদি হচ্ছে ক্যারেক্টার, থিম, যেটাই বলি না কেন, তাহলে কিন্তু এখানে এখানে সেন্ট্রাল থিম ছিল কিন্তু কি যেন শোয়িং কাইন্ডনেস, আমাদেরকে দয়া দেখাতে হবে, আমাদের বাকেট ফুল রাখতে হবে, তার মানে কি ওদের ভালো কিছু করতে হবে। আমরা লিখতে পারি এই যে হচ্ছে কাইন্ডনেস, শোয়িং কাইন্ডনেস টু আদার্স পারসন হতে পারে। আর এখানে যদি পয়েন্ট অফ ভিউ যদি বলি তাহলে অবশ্যই এখানে সেকেন্ড পারসন ইউজ করতে, তুমি খেয়াল করবে এখানে কিন্তু সেকেন্ড পারসন ইউজ করছে। এভাবে আমরা এটা করতে পারবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার চলো আমরা পরবর্তী পিআই তে যাই। এই হ্যাভ ইউ ফিল দ্য ব্রাকেট টুডে, এটা আরেকটা পিআই ছিল, আমরা একটু দেখি সেটা। এখানে কি বলতেছে যে একে ফলোইং দ্য ফিচার অফ দ্য লিটারি টেক্সট বেসড অন দেয়ার ইমাজিনেশন, এক্সপিরিয়েন্স, ইমাজিনেশন। এটা প্রডিউস করতে পারবে, টেক্সট কিন্তু প্রডিউস করে টেক্সট তৈরি করতে পারবে। হ্যাঁ, এবং আমরা দেখি পারদর্শিতা, এটা দেখি যেটা দেখে যে পারদর্শিতা দেখে আমাদের মূল্যায়ন করবে টিচাররা। ফিরে বলতেছে দেখো, you see the whether learner can use different literary feature, plot and expressing their experience and imagination। হ্যাঁ, আমরা কি দেখে আসি, তারপরে আমরা এটা বলতেছি। দেখো, আমাদের কিছু এক্সাম্পল দিছে এবং এখানে বলতেছে আমাদের কিন্তু এটা প্রডিউস করতে হবে, যে টিচার এক্সামাইন দ্য লার্নার স্কিল টু সি whether the learner can use different literary feature, plot, setting, character, point of view, theme in expressing their experience and imagination। আমাদের এই কল্পনা, অর্থাৎ এখানে যেটা বলতেছে, এখন আমাদের দলে ভাগ হয়ে কি করবে, একটা গল্প লিখতে হবে। এবং আম, এখানে কিন্তু গল্প লেখার, এখানে যেটা বলতেছে দেখো, দলে ভাগ হয়ে আমাদের গল্প লিখতে হবে এবং আমাদের কি করতে হবে, এবং সেটা আলোচনা করতে হবে এবং মনে রাখতে হবে যে মানে গল্পের তিনটি বৈশিষ্ট্য থাকতে হবে। কি কি বৈশিষ্ট্য দেখো, কিন্তু বলে দিছে যে এই বৈশিষ্ট্যগুলো কিন্তু থাকতে হবে। আচ্ছা, একটু পড়ে নিই, তা দেখো তাহলে তোমার সবার সুবিধা হবে। যে নাও ডিসকাস এন্ড রাইট এ স্টোরি ইন গ্রুপ। আচ্ছা, এখন আলোচনা করো এবং একটি দলগতভাবে একটা গল্প লেখো। রিমেম্বার দ্যাট, মনে রাখবে যে ইউর স্টোরি হ্যাজ অল থ্রি ক্যারেক্টার, তোমার যে গল্প আছে সেটা কিন্তু তিনটা বৈশিষ্ট্য থাকতে হবে, এক ক্যারেক্টার, পয়েন্ট অফ ভিউ অ্যান্ড সেন্ট্রাল থিম। এখানে ক্যারে থাকতে হবে, পয়েন্ট অফ ভিউ থাকতে হবে, সেন্টার থাকতে হবে। দেন রিড ইট টু দ্য হোল ক্লাস অ্যান্ড ডিসপ্লে ইট অন দ্য ওয়াল। তারপর এটা কি পুরো ক্লাসে এটা পড়তে হবে এবং ওয়ালে এটা টাঙায় রাখতে হবে, ফর এভরিওয়ান টু রিড ইন স্কুল।
প্রত্যেকের জন্য এটা স্কুলের সময় পড়ার জন্য। বাংলাটাও আছে। ফর এক্সাম্পল দিছে টাইটেল একটা আমাদের একটা গল্পের নাম দিছে এবং তোমার থিমটাও দিছে কাইন্ডনেস, পোলাইটনেস, সেলফলেসনেস। এটাই কিন্তু আসলে ছিল ব্র্যাকেটের যে হ্যাভ ইউ ফিল্ড দ্য বাকেট, এটাই কিন্তু সেই থিম। অলরেডি আমরা দেখলাম। তারপরে দেখো এখানে একটা গল্প দিছে, এই গল্পটা আমাদের বারবার পড়ে আমাদেরকে সমাপ্ত করতে হবে। আশা করি বুঝতে পারছো। চলো তাহলে আমরা আমাদের পরবর্তী এক্সপিরিয়েন্সে যাই। আমাদের পরবর্তী এক্সপিরিয়েন্সের নাম হচ্ছে গুড রিডার। গুড রিডার, এখানে গুড রিডারে আমরা একটু দেখি এখানে আমাদের পিআইটা কি আছে। দেখো এখানে কিন্তু আমাদের একটা মাত্র পিআই নিয়ে আমাদের কাজ করতে হবে, যার কারণে আমাদের এই কোনো এক দিয়ে আমরা লিখি নাই। এখন একটা পিআইটাকে যে স্টুডেন্ট ইউজ ডিফারেন্ট রিডিং স্ট্র্যাটেজিস টু ইনফার মিনিং, এখানে শিক্ষার্থীরা কিছু স্ট্র্যাটেজি বা কৌশল অবলম্বন করবে টু ইনফার মিনিং, ওই অর্থ বোঝার জন্য, অর্থ তুলে আনার জন্য। এবং এখান থেকে আমাদের কি কি পারদর্শিতা দেখে আমাদেরকে মূল্যায়ন করবে টিচাররা একটু ফলো করে, যে টিচার এক্সামাইন দ্য লার্নার স্ক্রিপ্ট টু সি ওয়েদার দ্য লার্নার ক্যান ইউজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট স্ট্র্যাটেজিস, use of the contextual clues, skimming and scanning to extract the meaning of the unknown words while reading. দেখো এখানে যেটা বলতেছে টিচার দেখবে কি, যে আমি সঠিকভাবে যথাযথ কৌশল এই পড়ার সময়ে অচেনা আননোন শব্দগুলাকে বের করার জন্য আমি কিছু কৌশলগুলো ব্যবহার করছি যথাযথ কিনা। ফর এক্সাম্পল দিস ইউজ অফ দ্য কন্টেক্সচুয়াল ক্লুজ, এখানে কিন্তু আমাদের টেক্সচুয়াল যে ক্লু আছে সেটা দিয়ে হতে পারে, স্কিমিং হতে পারে এবং স্ক্যানিং হতে পারে। স্কিমিং মানে দ্রুত পড়ে, অথবা স্ক্যানিংটা জানি যে খুব বিস্তারিত বা পুঙ্খানুপুঙ্খভাবে পড়ে। এই বিষয়গুলো আমরা দেখি, এটা কিন্তু আমাদের করতে হবে যে লং 6.9, এটা কিন্তু আমাদের লম্বা একটা রিডিং আছে, এটা কিন্তু আমাদেরকে পড়তে হবে। এবং কিন্তু এই জন্য কিন্তু বলতেছে এটা কিন্তু আমাদের কি করতে হবে, এটা পড়ে নিয়ে দেখো আমাদের অ্যাক্টিভিটি ইনস্ট্রাকশনটা আমরা দেখে নিই। নাও রিড দ্য টেক্সট গিভেন বিলো। আচ্ছা ঠিক আছে, আমরা এটা পড়বো। দেন ইন এ গ্রুপ of 6 to 8 discuss the meaning of the text following the strategies you have learned in the unit. হ্যাঁ, 6 থেকে 8 জনের দল করে আমাকে এই যে নিচের টেক্সটটা আছে সেটার কিছু কৌশল অবলম্বন করে করতে হবে। নাও এক্সপ্লেইন দ্য স্ট্র্যাটেজিস ইউ অ্যাপ্লাই টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দ্য টেক্সট অফ দ্য ক্লাস। তারপর তোমাকে কি করতে হবে, ব্যাখ্যা করতে হবে কৌশলগুলো যেটা তুমি প্রয়োগ করে এই টেক্সটের তোমার এই অর্থগুলো বুঝতে পারছো, এবং তারপর এটা ক্লাসে এটা শেয়ার করতে হবে। অর্থাৎ এটা পড়তে হবে দলগতভাবে। আমরা তোমরা এটা অবশ্যই পড়েছো, তোমরা পড়ে, আমি জাস্ট দেখিয়ে দিই, এটা কিন্তু এগুলা পড়তে হবে। এবং আমাদের কাজ হবে যে আসলে আমরা কি কি, আমরা একটু ব্যাগে আসি, আমরা আসলে কি কি কৌশল অবলম্বন করতে পারি। আসলে এখানে কৌশলটা কি, কৌশলটা হচ্ছে আসলে যে আমাদের আসলে আমরা যেটা সচরাচর করে থাকি যে আমাদের নতুন শব্দ, আমরা সাধারণত এটা কিন্তু আমরা জানি যে নতুন শব্দ কিছু থাকে। তারপরে আমরা এখানে যে প্রবলেমগুলো হয় যে আমাদের নতুন শব্দটা একটা প্রবলেম হয়, তারপর এই জন্য আমরা কি করি, এই জন্য আমরা বারবার পড়ি। এই জন্য আমরা কি করতে পারি, যদি না বুঝি কিন্তু আমরা ডিকশনারি ব্যবহার করতে পারি, ফাইন্ড আউট করতে পারি, ডিকশনারি করতে পারি। তারপর আমরা কি করতে পারি, এখানে আমরা তোমার স্ক্যানিং মেথডটা করতে পারি, যে পাঠটি বোঝার জন্য স্ক্যানিং পদ্ধতি ব্যবহার করতে পারি। তারপরে কন্টেক্সচুয়াল ক্লুজ ব্যবহার করতে পারি। তারপর যদি পড়ার সময় আমরা কি করি, যে বিভিন্ন ধরনের সেন্টেন্স স্ট্রাকচার কিন্তু আমরা ফাইন্ড আউট করতে পারি, কি ধরনের সেন্টেন্স এটা, আমরা এই যে অর্থটা গেস করতে পারি বিভিন্ন ভাবে কিন্তু। আর এখন অর্থাৎ তোমরা যখন দলে কাজটা করবে, বিভিন্ন জনের কাছে শুনবে যে কিভাবে করতে, এটা আলোচনার মাধ্যমে যে কাজগুলো করছে সেগুলা জাস্ট সুন্দর করে উপস্থাপন করলেই কিন্তু তোমার কাজটা হয়ে গেল। আর দেখো এখানেও কিন্তু আরো টেক্সটগুলো আমাদের পড়তে হবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। এগেইন আই সে টু ইউ, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।